এই যে বন্ধুরা, ভালোবাসার সকল প্রকার গল্প পেতে আমাদের তামান্না ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনটি ক্লিক করুন। প্রিয়তা বাকরুদ্ধ। আকাশের এই চাচা ওকে কতটা ভালোবাসতো। আজকাল তো আপন চাচাও এমন করে না। আকাশ শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলে, এখন আমি শূন্য, তাই কাউকে জীবনে জায়গা দিয়ে জীবন নষ্ট করতে চাই না। যেদিন আমার মনে হবে আমার জীবনে কেউ আসতে পারে, এমন অ্যাবিলিটি আমার আছে, সেদিন জীবন সঙ্গিনী খুঁজব। প্রিয়তার অশ্রু টৈটম্ব নয়নে চেয়ে বলে, এটা বললেই পারেন যে আমাকে আপনার পছন্দ না। আমি তো আর মেহের আপুর মতো সুন্দরী না। আমাকে আপনি কেনই বা পছন্দ করবেন? সমস্যা নাই, আমার জীবনের প্রথম ভালোবাসার অনুভূতি আপনার জন্যই। তাই আমি হয়তো কখনো আর কাউকে ভালোবাসতে পারবো না। জীবনের 19টা বসন্ত কাউকে আমার হৃদ কুটিরে জায়গা দিতে পারিনি, আর যখন জায়গা দিলাম, থাক, ভালো থাকবেন। মেহের আপু খুব সুন্দর, সখিয়ন তাকে নিয়ে। আকাশ হতবাক হয়ে তাকিয়ে আছে। তার চোখ মুখ বলে দিচ্ছে এমনটা তো সে ভাবেওনি। প্রিয়তা চোখ মুছে চলে যেতে নিলে আকাশ ওর হাত ধরে আটকায়। তারপর স্বগরোক্তি করে বলে, পূর্ণিমার চাঁদও এতটা সুন্দর না যতটা তুমি আমার চোখে। চমকে তাকায় প্রিয়তা। আকাশ চোখে হেসে তাকিয়ে আছে। প্রিয়তা এবার বাচ্চাদের মতো কেঁদে দেয়। আকাশ হকচকিয়ে যায়। হুট করে কান্না কেন করলো? আকাশ প্রিয়তার হাত ছেড়ে দুই কাঁধে হাত রেখে বলে, তুমি কাঁদছো কেন? প্লিজ কেঁদো না, আমি তোমাকে হার্ট করতে চাইনি। এত বোকা কেন আপনি? বোকা বলেই তো ওই মেহের আপনাকে তার বয়ফ্রেন্ড বলে শোভার কাছে। কারো মুখে বলাতেই কি আমি তার হয়ে যাব? আমি তো ইতিমধ্যে এক ভীতু হরিণীর মায়ায় আসক্ত। আমার হৃদ অন্তরিক্ষে সে একমাত্র পয়নী, সে আমার পয়নী। লাজুক হাসি প্রিয়তা। জীবনের প্রথম প্রেম, প্রথম কারো কাছ থেকে নিজের জন্য হৃদয় থেকে ভালোবাসার অনুরক্তি। নারী হিয়া আজ লাজে রাঙা। লজ্জায় মাথা নুইয়ে আসে প্রিয়তার। আকাশ এক হাত দিয়ে থুতনি ধরে প্রিয়তার মাথা উঁচু করে, তারপর বলে, এই ছন্ন ছাড়া জীবনে তোমাকে ভালোবাসতে ভয় করে। আমার জন্য যদি তোমার কষ্ট হয়ে যায়, আমি কখনো চাই না তোমার জীবন নষ্ট হোক। তোমার সুখের জন্য আমি আমার আকাশও তোমায় লিখে দিতে পারি। আবার আমার আকাশ যদি তোমার অমঙ্গলের কারণ হয়, তো সেটা সরিয়েও নিতে পারি। আমার মঙ্গলের জন্যও আমি আপনাকে ছাড়তে চাই না। আমি অল্পতেই তুষ্ট, কিন্তু সবসময় আপনাকে আমার পাশে চাই। দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকে আসে। এক অন্তরিক্ষ প্রণয় দুজনকে ঘিরে। সময়ের পাথায় লিপিবদ্ধ হয় ওদের আরও অনেক ভালোবাসার অনুভূতি। দুজন দুজনকে অনেক ভালোবাসে। আকাশের বন্ধুরা অনেক খুশি, কারণ তাদের একাকী বন্ধুটার জীবন গোছাতে তার প্রণয়ই চলে এসেছে। মেয়ের নামে মেয়েটা প্রিয়তাকে অনেক কষ্ট দিতে চেষ্টা করেছে। মাঝে মাঝে সিনিয়র হিসাবে টর্চার করতো, কারণ আকাশকে প্রিয়তা নিজের করেছে বলে। মেয়ের সিনক্রেট আকাশ একদিন রিয়াক্ট করে মেহেরকে চড় মেরেছিল। মেয়ের সেদিনের পর অপমানে আর আকাশের সামনে পড়েনি। ভালোবাসাময় একটি বসন্ত পেরিয়ে গেল ওদের। প্রিয়তা 2nd ইয়ার আর আকাশ 4th ইয়ার। আকাশ তো টপারই আছে। প্রিয়তা টপার না হতে পারলেও আকাশের পরে নিয়ে তদারকিতে টপ 5 জনের মধ্যে থাকতে পারে। আকাশ শত ব্যস্ততার মধ্যেও তার প্রিয়নয়কে সময় দেয়। দিনের একটা সময় ওদের লেখায় থাকে। আকাশের এত ভালোবাসা, আগলে রাখা সব কিছুতে প্রিয়তা এতটাই আসক্ত যে আকাশ যদি ফোন তুলতে একটু দেরি করে তো প্রিয়তা ব্যস্ত হয়ে যায়। হারানোর ভয় প্রিয়তার মাঝে প্রবল। এমন না যে হারানোর ভয়ের কারণে ওরা কোনো বিবাহ ব্যতীত ফিজিক্যাল রিলেশনে যুক্ত হয়েছে। আকাশ প্রিয়তাকে বিয়ে করেই নিজের করতে চায়। নিজের প্রিয়নের সঙ্গে কলঙ্কিত হতে চায় না। দেখতে দেখতে আকাশের MBBS শেষ, এখন ইন্টার্নশিপ করছে। প্রিয়তার 3rd ইয়ারে উঠেছে। প্রিয়তার পরিবার মাঝে মাঝে ইনিয়ে বিয়ের কথা তুললে প্রিয়তার কাছে, তবে প্রিয়তা বুঝেও এড়িয়ে যায়। আকাশকে বললে আকাশ মন মরা হয়ে যায়। সে অন্তত চায় না তার চাচার মতো নিজের ভালোবাসার মানুষকে হারাতে। চাচা লিখে দেওয়া মাঝারি বাগান সহ একতলা বাড়িটা আছে, কিন্তু পরিবারবিহীন একটা ছেলে আকাশ। আকাশ প্রিয়তার মাঝে মাঝেই বলে, যদি একবার আমার হারিয়ে যাওয়া স্বজনদের খোঁজ পেতাম, তাহলে আর তোমাকে হারানোর ভয় থাকতো না। ইন্টার্নশিপের ডিউটির সাথে ব্রেক টাইমে টিউশনি, আবার ভর্তির কোচিংয়ের স্টুডেন্ট পড়ানো, এসব আকাশ করে। প্রিয়তার বাবা মা যদি মেয়ের লাইফ সিকিউর করার জন্য অন্যত্র বিয়ে না দেয়, সেজন্য কঠোর পরিশ্রম করে আকাশ। সারাদিন শেষে যখন দুজন দুজনের সাথে ফোনে কথা বলে, তখন সব ক্লান্তি এক সুখকর মনে হয়। প্রিয়তার 3rd ইয়ারের মেডিকেল সেমিস্টারে প্রায় প্রিয়তাকে তার পরিবারের জরুরি তরফ করে। প্রিয়তা সেখানে গিয়ে জানতে পারে তার বাবা তার বিয়ের জন্য ছেলে দেখছে। দুজন ছেলে পছন্দ করেছে তারা। একজন সরোয়ার্দী মেডিকেলের নতুন হার্ট সার্জন, বয়স 30। আরেকজন চট্টগ্রাম মেডিসিন স্পেশালিস্ট এবং তার বয়স 29। প্রিয়তার বাবা চট্টগ্রাম মেডিকেলের ডাক্তারকে প্রিফার করেছে।
সায়াবর্দী মেডিকেল সে যোগ্যতায় ভালো হলেও ছেলের পরিবারে দুজন ভাই ও বোন আছে এবং মা অসুস্থ। এটা জেনে কিছুটা দুমনা, কারণ তাদের মেয়েরও ডাক্তার হবে। তখন যদি ছেলে বা তার পরিবার মেয়ের উপর প্রেশার ক্রিয়েট করে তো। আর চট্টগ্রাম মেডিকেলে ডাক্তার, মা বাবা, বড় ভাই ভাবি আছে আর একটা ভাতিজি। প্রেফারেবল কম্বিনেশন। প্রিয়তাকে এসব জানানোর পর থেকে প্রিয়তার থম মেরে আছে। তার পরিবার যে রীতিমতো একজন বাছাই করে ফেলেছে তা সে বুঝে গেছে। কিন্তু প্রিয়তা যে আকাশ ছাড়া আর কাউকে নিজের জীবনে মেনে নিতে পারবে না। রাতের খাবার পর প্রিয়তা তার বাবা মা ও ভাইকে একত্রে আসতে বলে। তারপর কীভাবে বলবে সেটাও ভাবতে কিছু সময় লাগিয়ে দেয়। প্রিয়তার পরিবার অধীর আগ্রহে আছে, হয়তো এই ভেবে যে মেয়ে তাদের এখন রাজি হবে আর চট্টগ্রামের ছেলেকেই পছন্দ করবে। নিজেকে সামলে প্রিয়তার বলে, তোমাদের একটা কথা জানানো হয়নি। প্রিয়তার বাবা মা ও ভাই ভ্রু কুঁচকে তাকায়। প্রিয়তা আমতা আমতা করে বলে, আমি একজনকে ভালোবাসি। কথাটা বলেই প্রিয়তা ভয়ে আড়ষ্ট হয়ে যায়। বিপরীতে পাশের মানুষটার রিয়াকশন কি হতে পারে তার ধারণা নেই প্রিয়তার। কিছুক্ষণ থম মেরে বসে থাকার পর প্রিয়তার বাবা গম্ভীর স্বরে বলে, ছেলেটাকে? প্রিয়তা এই প্রথম তার বাবা এইভাবে কথা বলায় নিজের জন্য শুনল। ভয়ে প্রিয়তা কান্না করে দিবে অবস্থা। প্রিয়তা চুপ থাকতে দেখে প্রিয়তার মা রুড়ো স্বরে বলে, তোমাকে আমরা পড়াশোনা করতে পাঠিয়েছিলাম সেখানে, প্রেম করতে না। এখন চুপ করে আছো কেন? জবাব দাও, ছেলেটা কে? প্রিয়তার ভাই তার মাকে থামিয়ে বলে, আহ মা, থামো তুমি। প্রিয়কে বলতে দাও। বল প্রিয়, কাকে ভালোবাসিস? আকাশ নামের একজনকে। সে এখন ইন্টার্ন করছে, 6 মাস হলো। আমার সিনিয়র। তার মানে ছেলেও ডাক্তার? তো আব্বু আম্মু তোমরা বলো। এবার ময়মনসিংহে যে ছেলেকে বলবে সে যেন তার বাবা মাকে নিয়ে আমাদের বাসায় আসে। প্রিয়তা আরও ঘাবড়ে গেছে। কিভাবে বলবে সে আকাশের পরিবার নিখোঁজ, আর যাকে পরিবার মানত সেই মানুষটাও যে নেই। এগুলো জানলে তো ওর বাবার রিয়াকশান কি হবে সেটা প্রিয়তা ঠাউর করতে পারছে না। প্রিয়তা ভয়ে আর এগুলো বলে না, যদি কোনো ঝামেলা হয়ে যায় আস্তে ধীরে তার ভাইয়ের মাধ্যমে বলাবে। এখন বলবে না, আগে একটু স্থিতিশীল হোক পরিস্থিতি। কোনোভাবেই সে আকাশকে হারাতে রাজি না। ময়মনসিংহ ফিরে গিয়ে প্রিয়তা তার ভাইকে সবটা জানায়। প্রিয়তা আশা রেখেছিল তার ভাই ওর পাশে থাকবে, কিন্তু না। এক ভাইও তার বোনের সিকিউরিটি চায়। পরিবারহীন ছেলের কাছে বোন বিয়ে দিতে তারও চিন্তা করতে হয়। প্রিয়তার ভাই থম মেরে তারপর কল কেটে দেয়। আর এদিকে প্রিয়তার টেনশনে শেষ। তার প্রচণ্ড ভয় করছে, যদি তার পরিবার আকাশকে কেউ মেনে না নেয়। প্রিয়তা তৎক্ষণাৎ আকাশকে কল দেয়। কল রিসিভ করে আকাশ বলে, আসসালামু আলাইকুম রানী সাহেবা। ওয়ালাইকুম সালাম। শোনো, আমাকে তুমি আজকেই বিয়ে করবে। আকাশের কথা জবাবে প্রিয়তা এইভাবেই দেয়। আকাশ তো অবাক, হুট করে বিয়ের কথা কেন? আকাশ প্রিয়তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে হুট করে বিয়ের কথা? জানি না আমি। তুমি আমাকে আজকেই বিয়ে করবে। আমি আর কিছু শুনতেই চাই না। বিয়ে না করলে আমি খারাপ কিছু করে বসবো। আচ্ছা শান্ত হও তুমি। তুমি বাইরে আসো, দুপুরের খাবার আমরা বাইরে থেকে খাবো আর তোমার কথাও শুনবো। প্রিয়তা রাজি হয়ে ফোন কেটে দেয়। তারপর একটা লাল শাড়ি বের করে পরে নেয়, সাথে সোনালি ঝুমকো। সুন্দর করে ছেড়ে সে আকাশের সাথে দেখা করতে যায়। রেস্টুরেন্টে গিয়ে প্রিয়তা আকাশকে সব বলে। আকাশের মন তখন থেকেই খারাপ হয়ে যায়। তারা দুজন জানতো হয়তো আকাশের পরিবার নেই, এটার জন্য বাধা আসবে। আকাশ প্রিয়তাকে বলে, তোমার পরিবার রাজি না পয়নি, আমার সাথে সত্যি তোমার জীবনের সিকিউরিটি নেই। যার পরিবার নেই তার জীবনে কি ভরসা? তুমি তোমার পরিবারের সিদ্ধান্ত মেনে নাও। আমার ভালোবাসা কি সস্তা মনে হয়? আমি কি তোমার সব জেনে ভালোবাসিনি? সবটা জেনে তো আমি তোমাকে ভালোবেসেছি। তাহলে কেন সরে যাব? আমরা দুজন মিলে আমাদের পরিবারকে মানাবো। আর আমাকে তুমি এই মুহূর্তে বিয়ে করবে। সামনে কাজী অফিস, তোমার ফ্রেন্ডদের কল লাগাও। আকাশ প্রিয়তাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ। তারপর আকাশের 4 ফ্রেন্ড সাক্ষীতে আকাশ ও প্রিয়তার বিয়ে হয়ে গেল। প্রিয়তার মন থেকে ভয় কিছু হলেও কমে গেছে। সে এখন তার আকাশকে নিজের করে পেয়ে গেছে। প্রিয়তা আকাশকে বলে, তুমি এক রুমে বাসা নেবে, আমি তোমাকে নিয়ে সেখানে শিফট হব। না, তার দরকার নেই। ইন্টার্ন শেষ হলে আমি ও তুমি চট্টগ্রাম চলে যাব। তোমার ট্রান্সফার করিয়ে নিব চট্টগ্রাম মেডিকেলে। প্রিয়তা নাছোড় বান্ধা, সে এখন থেকে আকাশের সাথেই থাকবে। আকাশের আর কি করার, রাজি হয়। হোস্টেলে গিয়ে প্রিয়তা আর রুমমেটদের বলে বিয়ের কথা। রুমমেটরা ভালো, ওরা মেনে নেয়। তবে বিপত্তি হয়, মেহের জেনে যায়। মেহের প্রিয়তার রুমে এসে প্রিয়তাকে ধাক্কা মেরে বলে, এতদিন ভাবতাম তোর পরিবার রাজি হবে না, কিন্তু তুই তো অনেক চালাক। আকাশকে বিয়ে করে নিলি। তোর জীবন আমি নরক বানাবো, দেখে নিস। প্রিয়তা স্তব্ধ হয়ে গেছে। এমনিতে তার পরিবার নিয়ে টেনশন, এখন আবার এই মেহের। প্রিয়তার রুমমেট সিনিয়র মেয়েটা প্রিয়তাকে শান্ত করে চলেছে, কিন্তু প্রিয়তা খেদেই যাচ্ছে। 1 সপ্তাহ পর
প্রিয়তার পরিবার জেনে যায় বিয়ের ব্যাপারটা। মেহের জানিয়েছে এটা। প্রিয়তার বাবা মা ভাই ময়মনসিং এসে প্রিয়তাকে প্রথমে থাপ্পড় দেয় আকাশের সামনে। আকাশ বাধা দিতে গিয়েও প্রিয়তার ভাইয়ের শাসানি দেখে কিচ্ছু বলতে পারে না। প্রিয়তার বাবা মা তার মেয়েকে এক পরিবারহীন ছেলের কাছে রাখতে নারাজ, কিন্তু প্রিয়তা যাবে না আকাশকে ছেড়ে। প্রিয়তা কাঁদতে কাঁদতে বলে, ওর পরিবার নেই বলেই তো খারাপ, তা কিন্তু না। একটা 6 বছরের বাচ্চারা কি এত কিছু মনে থাকে? তোমরাই বলো। ওরে যে পেলে বড় করেছে, তার হায়াত বেশি ছিল না বলেই তো আজ আকাশ পরিবারহীন। আমি ওকে ভালোবাসি, প্লিজ তোমরা মেনে নাও। আমার মেয়ে তুমি, তোমার ভালো মন্দ আমি বুঝি। তুমি এই ছেলেকে ছাড়বে, নয়তো আমাদের সাথে যোগাযোগ করবে না। প্রিয়তার অনেক বোঝানোর চেষ্টা করেও কিন্তু রাজি না। প্রিয়তা শেষে বলে, তোমরা একসময় না একসময় আমাকে বিয়ে দিতে, তখন হয়তো না চাওয়া সত্ত্বেও আমাকে একটা বোঝা বয়ে বেড়াতে হতো। আমি নিজের পছন্দের একজনকে বিয়ে করেছি। তোমরা আমাদের মেনে নিলে আকাশের পরিবার তো তোমরাই হতে। কেউ ইচ্ছা করে এতিম হয় না, পরিবার কেউ ইচ্ছে করে হারায় না। এখন আমিও কি ওকে একা করে দেব? একসাথে থাকার ওয়াদা করেছি আমি, পারবো না আমি ওকে ছাড়তে। তোমরা না হয় ভেবে নাও যে তোমাদের মেয়ের বিয়ে দূরে কোথাও হয়ে গেছে, বা বিয়ের পর তো মেয়েরা পর হয়েই যায়, যার সমাজের রীত সেটাই ধরে নাও। প্রিয়তার এই কথাই ওর বাবা তৎক্ষণাৎ প্রস্থান করে। প্রিয়তার মা মেয়েকে কিছু বলতেও পারল না। প্রিয়তার ভাই আকাশের কাছে এসে বলে, আমার বোনের যদি কোনো সময় এতটুকু চোখের পানির কারণ তুমি হও, তবে সেদিন আমি নিজে আমার বোনকে নিয়ে যাব আর তোমার ব্যবস্থা করব। চলে যায় ওরা। প্রিয়তা কান্নায় ভেঙে পড়ে। আকাশ পুরোটা সময় নির্বাক হয়ে গেছে। সে চায়নি বাবা মা ও সন্তানের বিচ্ছেদ হোক। আকাশ প্রিয়তার কাছে বসে বলে, পারলে মাফ করো। আমি কখনোই চাইনি আমার মতো কেউ পরিবারহীন হোক। তোমার বাবা আমার জন্যই তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলো। আকাশ আর দাঁড়ায় না, চলে যায়। প্রিয়তার কান্না আরো ভারী হলো। প্রিয়তার রুমের দুজন ইভা ও রামেশা প্রিয়তাকে থামানোর চেষ্টা করে। আরো 7 দিন কেটে যায়। প্রিয়তা সারাদিন মন মরা হয়ে থাকে। আকাশও চুপচাপ। দুজনের মধ্যে কথা কমে গিয়েছে। আকাশের বন্ধুরা এক রুমের বাসার ব্যবস্থা করে ফেলেছে। আকাশ ও প্রিয়তা সেখানে শিফট হবে। এই চলতি মাসটা শেষ হলে এক চড়ুই পাখির সংসার হবে অভিপ্রায়। প্রয়োজনীয় সামগ্রী কিনেছে আকাশ। কয়েক মাস থাকবে এখানে, তারপর তো চট্টগ্রাম শিফট হবে। ইভা ও রামিশা প্রিয়তাকে ঘর গোছাতে সময় পেলে সাহায্য করে। সব গোছানো শেষে প্রিয়তা রুমের সাথে অ্যাটাচ ব্যালকনিতে যায়। রাতের আকাশ আজ পূর্ণ চাঁদ, অসম্ভব সুন্দর লাগছে। আকাশ পেছন থেকে প্রিয়তাকে জড়িয়ে ধরে। সেও রাতের আকাশ দেখতে ব্যস্ত। প্রিয়তা ঠোঁটের কোণে হাসি ফোটে। দিন শেষে তার ভালোবাসার মানুষটা তার। প্রিয়তা এক ছন্দ কাটে। ধরো তোমার আকাশ হলাম, ছাড়িয়ে দিলাম একগুচ্ছ তারা। আমার পয়নী তার আকাশের বুকে এক ফালি একক চাঁদ, তার মিষ্টি আলোতে পরিণয় পায় সকল পনয় গাথা। আমার অন্তরিক্ষ পয়নয় আমার পয়নী। প্রিয়তা লাজে রাঙা হয়। আকাশের দিকে ঘুরে তার বুকে মাথা রাখে। চাঁদনি রাখে এক নবদম্পতির ভালোবাসার রাত। সময় চলমান, পাতায় লেখা হয় প্রতিটি সুখকর প্রণয়ের কথন। আকাশ তার প্রণয়কে সবসময় আগলে রাখে। আকাশকে ইদানিং প্রিয়তার অনেক ক্লান্ত দেখে। চোখ মুখও কেমন যেন রক্তশূন্য লাগে। প্রিয়তা আকাশের মাঝে মাঝে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু আকাশ সবসময় হাসি মুখে জবাব দেয় তার কিচ্ছু হয়নি। প্রিয়তা আকাশের খাবার দাবারে একটু নজর দেয়। আকাশের খাবারের প্রতি অনেকটা অনীহা এসে গেছে। প্রিয়তা জোর করে দেখে খাওয়ায়। প্রিয়তা আকাশকে নিয়ে অনেক টেনশনে থাকার ফলে নিজের দিকটা দেখাই হয় না। ইদানিং যে গা গুলায়। 4th ইয়ারে উঠে গেছে প্রিয়তা। আকাশ হসপিটালের অথরিটির সাথে কথা বলে তার চট্টগ্রাম মেডিকেল ট্রান্সফার করিয়েছে, সাথে নিজেরটাও। রেজাল্ট ভালো। আকাশের সাথে ইন্টারনিতেও অনেক ভালো রেকর্ড, তাই তার রিকোয়েস্টের ভিত্তিতে জলদি চট্টগ্রাম মেডিকেলে জয়েন হবার পারমিশন দিয়ে দেয়। চট্টগ্রাম যাওয়ার 1 মাস পর প্রিয়তা নিজের প্রেগনেন্সি টেস্ট করিয়ে জানতে পারে সে প্রেগনেন্ট। আকাশকে ময়মনসিংহ যেতে হয়েছে। কোনো কারণে সিনিয়র ডক্টর ডেকেছে তাকে। প্রিয়তা তার বাবা মার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। সে জানতে যে তারা নানানানি হতে চলেছে, কিন্তু প্রিয়তার বলার আগেই প্রিয়তার বাবা প্রিয়তার কল কেটে দেয়। এই বলি তার কোনো মেয়ে নেই। কান্না করতে করতে প্রিয়তা রাতে না খেয়েই ঘুমিয়ে পড়ে। পরদিন ভোরে কলিং বেলের শব্দে দরজা খুলে আকাশের সাথে মেহেরকে বধূ বেশে দেখে চমকে যায়। যখন মেহের বলল কালকে রাতে আকাশ তাকে বিয়ে করেছে, তখন প্রিয়তা এতটাই স্তব্ধ হয়ে গেছে যে কি বলবে বা কি করবে মাথায় আসছে না। পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। সে মানতেই পারছে না তার আকাশ তাকে একদিনের ভেতর পর করে দিল। কই, পরশু রাতেও তো কথা বলেছিল, তখন তো এরকম কোনো কিছু বলেনি, বা কথার ধাঁচ আগের মতোই ছিল। তাহলে প্রিয়তা আকাশের দিকে তাকায়। আকাশ একদম চুপ করে তাকিয়ে আছে।
চোখ মুখে কোনো অভিব্যক্তি নেই। মেহের প্রিয়তাকে ধাক্কা দিয়ে সরিয়ে ভিতরে ঢোকে। প্রিয়তা চোখের পলক ফেলে যাচ্ছে বিনা শব্দে। তার ভিতর কি হচ্ছে তা সে ব্যক্ত করতে পারছে না। মেহের প্রিয়তার জিনিসপত্র আকাশের রুম থেকে বের করে দেয় আর নিজের জিনিসপত্র রাখে। প্রিয়তা আর আকাশ কিন্তু এখনো দরজার কাছেই একে অপরের দিকে শুধু তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। মনটা ভেঙে যখন মেহের বলে, আকাশ বেবি, এই মেয়েটাকে কি এখানে রাখবে? আমার একে সহ্য হচ্ছে না। আমি কিন্তু তোমাকে ওর কাছে যেতে দিব না। প্রিয়তা আকাশের জবাবের আশা করছে, কিন্তু আকাশ এখনো নির্বাক। প্রিয়তার মাথা কাজ করছে না, প্রিয়তার দম বন্ধ লাগছে। মেহের প্রিয়তার জিনিসপত্র বাহিরে ফেলে দেয়, সাথে প্রিয়তাকেও ধাক্কা মেরে বের করে দেয়। প্রিয়তার তখন হোশ আসে। সে বন্ধ দরজার বাইরে বসে চিৎকার করে কান্না করে, কিন্তু বন্ধ দরজার ভেতর থেকে প্রিয় মানুষটার কান পর্যন্ত হয়তো পৌঁছায়নি। প্রতিবেশীরা বলাবলি করতে থাকে, তাদের বিশ্বাস হয় না যে আকাশ এমন কিছু করতে পারে। তখন প্রিয়তার কাছে রামিসার কল আসে। প্রিয়তা রামিসার সাথে কান্না করার কথাই বলতে পারছে না। রামিসাও কান্না করছে, কিন্তু তার কারণ কেউ জানে না। রামিসা প্রিয়তাকে জানায় সে চট্টগ্রাম চলে এসেছে, তারপর প্রিয়তাকে নিয়ে যাবে ঢাকা, কারণ রামিসা এখন ঢাকাতে চলে গেছে। হৃদয় ও রামিসা কয়েকদিন পর বিয়ে করবে। রামিসা ও সাগর 1 ঘন্টা পর এসে প্রিয়তাকে নিয়ে যায়। প্রিয়তা একদম চুপ হয়ে গেছে, মুখে কোনো কথা নেই। আর যাওয়ার আগে বারবার দরজা বন্ধার দিকে তাকাচ্ছিল, কিন্তু সেটা খোলেনি। ঢাকায় আসার পর প্রিয়তা রামিসার বাসায় থেকেছে। 3 দিন হয়ে গেছে, কিন্তু আকাশ প্রিয়তাকে একটা কলও করেনি। প্রিয়তা বারবার অপেক্ষা করেছে, কিন্তু এই বুঝি আকাশ কল করে বলল সব মিথ্যে ছিল, প্র্যাঙ্ক ছিল সব। কিন্তু না, আকাশ কল করেনি। প্রিয়তা একদম নিশ্চুপ হয়ে গেছে। রামিসা প্রিয়তাকে খাওয়ানোর চেষ্টা করে, জোর করে একটু খাওয়াতে পারে। রামিসা প্রিয়তাকে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তোমাকে শক্ত হতে হবে প্রিয়তা, তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। কারোর জন্য জীবন থেমে থাকে না, তোমাকে নিজের পরিচিত গড়তে হবে। বি স্ট্রং, মুভ অন করো। প্রিয়তা শুধু শুনে যায়। আরও 2 দিন চলে যায়। প্রিয়তা একদিন হুট করে ব্লিডিং শুরু হয়, শরীরের নির্মাংসে রক্তে ভিজে যাচ্ছে। প্রিয়তার তখন মনে পড়ে সে প্রেগনেন্ট। এই 5 দিনে ভুলেই গিয়েছিল সে প্রেগনেন্ট। আকাশের কাছ থেকে পাওয়ার আঘাত এতটাই গাঢ় ছিল যে সে নিজের মধ্যেই ছিল না। প্রিয়তা যে আকাশকে এতটাই পাগলের মতো ভালোবাসে, প্রিয়তা আকাশের সামনে প্রকাশ করতো না খুব একটা। তাদের সম্পর্কে খুনসুটি, ভালোবাসা, কেয়ার, চিন্তা সব ছিল। প্রিয়তা যে আকাশের সামান্য অনুপস্থিত কতটা ছটফট করতো তা সে আকাশের সামনে প্রকাশ করতো না। আকাশকে দেখলেই প্রিয়তার মুখে হাসি ঝিলিক ফুটতো। আমরা যখন কাকে অস্বাভাবিকভাবে ভালোবাসি তখন তা তার সামনে প্রকাশ করতে দ্বিধা হয়, কারণ মাঝে মাঝে অতিরিক্ত ভালোবাসা দেখলে বিপরীত পাশের মানুষটা আমাদের স্বাভাবিক করতে বা বিরক্ত হয়ে যায়। প্রিয়তা চিৎকারে রামিসা ও হৃদয় এর সাথে কথা বলা অবস্থায় দৌড়ে আসে। রামিসাও ভয় পেয়ে যায়। রামিসা হৃদয়কে ফোনে এই কথা বলে। প্রিয়তা তাড়াহুড়ো করে ক্যাব বুক করে। প্রিয়তা শুধু আমার বাচ্চা এটা বলেই বিড়বিড় করছে। রামিসা জলদি করে হসপিটালে নিয়ে যায় প্রিয়তাকে। হৃদয়, সাগর ও ইভাও সেখানে উপস্থিত হয়। কিছু সময় পর ডাক্তার এসে বলে, সরি, তার মিসক্যারেজ হয়ে গেছে। 9 সপ্তাহের প্রেগনেন্সি ছিল, প্রথম 12 সপ্তাহ ক্রিটিক্যাল। অনেকে প্রেগনেন্সি বুঝতে না পেরে অনেক ভারী কাজ ও স্ট্রেক নিয়ে ফেলে বা খাওয়া দাওয়া ঠিকমতো করে না, তখন মিসক্যারেজ হয়ে যায়। ওনাকে কেবিনে দেওয়া হবে একটু পর, উনি একটু বেশিই দুর্বল। প্রিয়তা নিজেও মেডিকেল স্টুডেন্ট। সে সবার বিহেভিয়ার ও নিজের অবস্থান কল্পনা করে বুঝে যায় তার বেবিটা আর নেই। সবাই তাকে একা করে দিয়েছে। প্রিয়তা পুরো বাকরুদ্ধ হয়ে গিয়েছে, মুখ দিয়ে একটা শব্দও বের করে না। একধানে কে যেন ভাবতে থাকে। পরদিন প্রিয়তাকে রামিসা নিজের বাসায় নিয়ে আসে। রামিসা প্রিয়তার মূর্তির মতো অবস্থা দেখে কান্না করে। ইভারাও কান্না করে দেয়, খারাপ অবস্থা। আর প্রিয়তা সে তো পাথর হয়ে বসে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। 2 দিন এইভাবে থাকলেও 3য় দিন প্রিয়তা কোন ফাঁকে বাড়ি যায় কেউ বুঝতে পারে না। এরপর রাস্তায় রাস্তায় ঘুরে আর সবাইকে ইশারাতে কিছু বলার চেষ্টা করে, কিন্তু কেউ বুঝে না। খাবার চুরি করে খায়। তারপর দেখা হয় নিয়ন ও রাত্রি। বর্তমান নিয়ন ও রাত্রি সব শুনলো। ওদের দুজনের চোখেও পানি চলে এসেছে। ওরা 3 জন এখন রাতারগুড়ের ওয়াচ টাওয়ারে উঠেছে, অনেক উঁচু টাওয়ার। সেখান থেকে রাতারগুড়ো পুরো ভিউ পাওয়া যায়। নিয়ন মনে মনে তার ছিল হাসে, কারণ আকাশ প্রিয়তাকে যতটা ভালোবেসেছে সেই লাস্ট ইনসিডেন্টের আগে তার মতো নিয়নও নিজের ভালোবাসে না। সবার ভালোবাসার ধরন এক না। প্রিয়তার মুখ থেকে প্রিয়তার জানা দিকটা শুনে নিয়নের মনে সন্দেহ হয়, আকাশ এমনটা একদিনে কেন করবে। রাত্রি জিজ্ঞাসা করেই বসে, তোমার কাছে কি আকাশের বন্ধুরা আকাশের মেহেরকে বিয়ে নিয়ে কিছু বলেনি? মানে ওদের বন্ধু রাতারাতি বিয়ে করে ফেললো, আবার ওরাই তোমাকে ঢাকা নিয়ে গেল। ব্যাপারটা আমার কেমন জানি লাগলো। সে ভালোবাসুক আর নাই বাসুক, আমার অন্তরিক্ষে আমি শুধু তার প্রণয়িনী হয়ে থাকতে চাই। তার
তার ভালোবাসায় কিছুটা অংশীদার আমিও। হয়তো সব ছিল ছলনা, তবে আমার হৃদয় আজও তার জন্য। ছলনা করলেও তো এতটা ভালোবাসা যাই, তা সত্যি কেউ কল্পনা করতে পারবে না। একদিনে কিভাবে সে আমায় ভুলে গেল, কিভাবে আমায় দূরে ঠেলে দিল, তা আজও ধোঁয়াশা। তার প্রণয়ে ছলনায় আমি পাগল হলাম, হারালাম নিজের সত্তা। একটা সত্য, তার থেকে পাওয়া কিছু অমূল্য প্রণয়ের অনুভূতি আমার সারা জীবনের পাওয়া। তার ধোঁকা আমার কাছে ছলনা, সবটা কুয়াশায় আবৃত। আজও ভালোবাসি তাকে। নিয়নও অবাক হয়, কাউকে সত্যি এতটা কিভাবে ভালোবাসে। পুরো কাহিনী শুনে নিয়ন এটাই চায় আকাশ ফিরে আসুক, আগলে নিক তার প্রণয়ীকে। ওদের ভালোবাসা এক অন্তরিক্ষ সমান হোক, যা অসীম। নিয়ন এবার বলে, আমার মনে হয় আমাদের ঢাকায় যাওয়া উচিত। আকাশের বাড়ি তো চট্টগ্রাম, তো ঢাকা কেন যাব? আগে চট্টগ্রাম চলো। ঢাকাতে আকাশের বন্ধুরা থাকে, আর আমরা মনে হয় আকাশ যদি চট্টগ্রাম থাকেও তার আগে ওর বন্ধুদের সাথে দেখা করা উচিত। সব কিছুর কারণ জানতে হবে। কেন আকাশ মেহেরকে বিয়ে করলো, কি হয়েছিল। আর আমরা যদি চট্টগ্রাম যাই আগে, তাহলে মেহেরকে যদি সেখানে পাই, তো প্রিয়তা ওকে দেখলে যদি আবারও রিয়াক্ট করে। রাত্রি এবার বোধগম্য হয়। প্রিয়তা মলিন হেসে বলে, কিছু হবে না আমার, আমি সহ্য করে নেব। সবার তোমার মতো ভালোবাসার ক্ষমতাও থাকে না, আর না কারো মতো নিজের ভালোবাসার মানুষটা অন্য কাউকে পাগলের মতো ভালোবাসে, এটা মানার সহ্য ক্ষমতা। রাত্রি বুঝে এটা। সে তার ছিল হাসে। 5 বছর ধরে যারে কারণে অকারণে পাশে থেকে সাপোর্ট করে গেছে, আর যে সেটাকে শুধু বন্ধুত্ব মেনে গেল, লুকিয়ে লুকিয়ে ভালোবাসলো যাতে বন্ধুত্বের মাঝে কোনো প্রবলেম না হয়। কিন্তু এখন তো তার মনে অন্য রমণীর বীজ রোপণটাও মেনে নিচ্ছে। এটাকে কি বলবে নিয়ন? পরদিন ওরা সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। প্রিয়তা ঠিকঠাক জানে না আকাশের বন্ধুরা কোথায় আছে, তাই ফেসবুকের সাহায্য নিয়েছে। প্রায় 4 বছর পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে অ্যাক্সেস নিল প্রিয়তা। ফেসবুক থেকে রামেশ্বর হৃদয়ের আইডি খুঁজে বের করে। সেখান থেকে জানতে পারি তারা দুজন ঢাকার মন্থা মেডিকেল আছে। হৃদয়ের টাইমলাইন স্ক্রল করতে করতে নিয়ন দেখে 3 বছর আগের একটা পোস্ট। সেখানে লেখা, আমাদের বন্ধু আকাশ আহমেদ অন্ত আজ বাদ আসল ইন্তেকাল করেছে। আমাদের বন্ধুটি ব্লাড ক্যান্সারের লাস্ট স্টেজে ছিল। 6 মাস আগে জানতে পারে তার ব্লাড ক্যান্সারের লাস্ট স্টেজ। বন্ধু আমাদের এতিম। তার বাবা মা ছোটোবেলায় কার অ্যাক্সিডেন্টে মারা গেছিল। এরপর তার পালিত চাচা রাস্তা থেকে ওকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। এরপর চাচাও ওর মেডিকেলে 3য় বর্ষে পড়াকালীন মারা যায়। লাস্ট স্টেজ আর বোন মেরু ট্রান্সপ্লেন্ট ছাড়া আর কোনো চিকিৎসা নেই। কেমোথেরাপি দিলেও বোন মেরু ট্রান্সপ্লেন্ট করাতেই হতো। যেহেতু আকাশের রক্তের সম্পর্কে কেউ নেই, তাই এটা সম্ভব হয়নি। এই ক্যান্সারের কারণে আকাশ তার ভালোবাসা তার স্ত্রীকে ছলনা করে নিজের থেকে দূরে করেছে। ভালোবেসে পরিবারের অমতে বিয়ে করেছিল মেয়েটি যে প্রেগনেন্ট ছিল তা আকাশ নিজেও জানতো না। আকাশ অনেকদিন ধরেই নিজের অসুস্থতা আন্দাজ করে টেস্ট করাতে ভয় পাচ্ছিল। তারপর যখন জানতে পারে তখন স্ত্রীর থেকে দূরে সরে আসার পরিকল্পনা করে, আর তারপর তার স্ত্রী 1 সপ্তাহের মধ্যে মিসক্যারেজ হয়ে যায়। আর দুর্ভাগ্যবশত সেদিন দুপুরে আকাশের রক্তবমি ও তারপর সেন্সলেস হয়ে যায়। ডাক্তাররা তাকে ঘুমের ইঞ্জেকশন ও 1 ব্যাগ রক্ত দেয়। আমরা আকাশকে তার স্ত্রী মিসক্যারেজের খবরটা জানাতে চাইনি, কিন্তু 2 দিন পর আকাশের স্ত্রী বাড়ি থেকে মিসিং হয়ে যায়। মেয়েটা আকাশের ছলনা, মিসক্যারেজ সব কিছুতেই পাথর হয়ে গেছিল। এরপর আমরা পরিচিত সব জায়গায়, এমনকি মেয়ের বাবার বাড়িতেও খোঁজ করেও পাইনি। আমাদের বন্ধু নিজেও শেষ সময় পৃথিবীতে থাকা তার একমাত্র আপনজনকেও দেখতে পারল না। যদি সেদিন বাচ্চাটা মিসক্যারেজ না হতো, তাহলে হয়তো আমাদের বন্ধু এই ইহজগতে নিজের অংশকে দেখে যেতে পারত। সবাই আকাশের আত্মার মাগরিবাত কামনা করে দোয়া করবেন। নিয়ন পুরো পোস্টটা দেখে বাক শুদ্ধ হয়ে যায়। সে প্রিয়তার দিকে তাকায়। প্রিয়তা তখন বাসের জানলার দিকে প্রকৃতি দেখে ব্যস্ত। নিয়ন রাত্রিকে ইশারাতে ডাকে, তারপর মোবাইলের দিকে এগিয়ে দেয় পোস্টটা পড়ার জন্য। রাত্রি পোস্টটা পড়ে নিয়নের দিকে ছলছল দৃষ্টিতে চাইল। নিয়নও অসহায়ের মতো তাকিয়ে আছে। কি করা উচিত বা বলা উচিত তাদের মাথায় আসছে না। প্রিয়তা এখন বলা ঠিক হবে না, এটাই নিয়ন ভাবলো। ঢাকায় গিয়ে ওর পরিচিতিরা আস্তে আস্তে ধীরে ধীরে বললে হয়তো বুঝবে। নিয়ন দীর্ঘশ্বাস ফেলে। রাত্রি প্রিয়তার দিকে তাকায় আর চোখের কোণে জমা জলটা মুছে নেয়। ঢাকায় এসে প্রথমেই রামিসাদের কাছে যায় হসপিটালে। রামিসা তখন রোগী দেখছে আর হৃদয় একটা অপারেশন করছে। 1.5 ঘন্টার মতো অপেক্ষার পর রামিসা ফ্রি হয়। তখন নার্স যেহেতু আগেই ইনফর্ম করেছিল, সেই
পরিচিত কেউ এসেছে, তাই ওরা ভেতরে যায়। প্রায় 4 বছর পর প্রিয়তাকে দেখে রামিসা অবাক হয়ে যায়। ওরা প্রিয়তাকে কত খুঁজেছে কিন্তু পায়নি। আজকে প্রিয়তা ওর সামনে। রামিসা গিয়ে প্রিয়তাকে জড়িয়ে ধরে, তারপর হৃদয়কে মেসেজ করে প্রিয়তার নিজের পাশে চেয়ার টেনে বসিয়ে অশ্রুসিক্ত চোখে জিজ্ঞেস করে, কোথায় ছিলে তুমি এত বছর? কেমন আছো? কই হারিয়ে গিয়েছিলে? জানো কত খুঁজেছি তোমাকে, আকাশও তোমায় অনেক খুঁজেছে। প্রিয়তা মলিন হাসে। নিয়ন ও রাত্রি ওদের কথা শুনছে আর ভয়ে আছে যে সত্যটা জানলে প্রিয়তা কি রিয়াক্ট করবে। প্রিয়তা উদাস কণ্ঠে বলে, কাউকে অতিরিক্ত ভালোবাসলে যা হয়, আমার সাথে তার ব্যতিক্রম হয়নি। তোমার বন্ধু যেমন আমাকে ছেড়েছে, তেমনি তো থাকারই কথা। সে কেন আমাকে খুঁজছে? তার জীবন থেকে বের তো করে দিয়েছিল। রামিসা কিভাবে বুঝবে প্রিয়তাকে, তাই ভাবছে। রামিসা প্রিয়তাকে মলিন কণ্ঠে বলে, বাহ্যিকভাবে আমরা যা দেখি তা অনেক সময় সত্য নাও হতে পারে। আড়ালে তার কোনো বড় সত্য লুকিয়ে আছে। তোমার মিসক্যারেজের পর যখন তুমি হারিয়ে গেলে, তখন তোমাকে খোঁজার জন্য আমরা কত জায়গায় গিয়েছি, কিন্তু পাইনি। প্রিয়তা এতদিন পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিল। মানসিক ভারসাম্য ও ব্যাকশক্তি কিছু সময়ের জন্য হারিয়ে ফেলেছিল। আমি তাকে রাস্তায় পাই, তারপর তাকে পাবনা নিয়ে যাই। কি বললেন? প্রিয়তা মানসিক ভারসাম্য হারিয়েছিল? অতিরিক্ত ভালোবাসা আদান প্রদানের পর হুট করে এত কিছু হলে মানসিক ভারসাম্যহীন হতেই পারে। আমিও নিয়ন ঢাকা থেকে পাবনা যাচ্ছিলাম। আমাদের তখন মেডিকেলের ছুটি ছিল। তখন তাকে কিছু বাজে মানুষের হাত থেকে নিয়ন বাঁচাই। তারপর আমরা ওকে সেখানে নিয়ে যাই। রামিসা দীর্ঘশ্বাস ফেলে। ততক্ষণে হৃদয় সেখানে হাজির। হৃদয় প্রিয়তাকে দেখে খুশি হয়। এরপর সবটা শুনে হৃদয় রামিসার দিকে তাকায়, রামিসাও হৃদয়ের দিকে তাকায়। চোখে তাদের শঙ্কা। কীভাবে সত্যটা বলবে, কিন্তু বলতে তো হবে। রামিসা হৃদয়কে ইশারা করে যাতে বুঝিয়ে বলে। হৃদয়, রামিসা, প্রিয়তা, রাত্রি ও নিয়ন একটু খোলামেলা জায়গায় যায়। সেখানে প্রকৃতির সৌন্দর্য আছে। ওরা চন্দ্রিমা উদ্যানে যায়। রামিসা প্রিয়তাকে এক বেঞ্চে বসিয়ে লম্বা শ্বাস নিয়ে বলে, তোমাকে কিছু কথা বলবো, কিন্তু কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। তুমি কিভাবে নিবে? তোমার মেন্টাল কন্ডিশন মাত্র রিকভার করলো, এখন যদি আবার ক্ষতি হয়? তুমিই বলো। যা খারাপ হবার তো হয়ে গেছে। এত সব হবার পরেও আমি আকাশকেই ভালোবাসি, জানি না কেন। রামিসা ধীরে ধীরে বলে, আকাশ আর বেঁচে নেই। প্রিয়তা সামনের দিকে তাকিয়েছিল। হঠাৎ সে এরকম কিছু শুনবে তার কল্পনাতেও আসেনি। ভালোবাসার মানুষটা দূরে থাকুক, তবে সুস্থ থাকুক, এটাই তো চাওয়া। প্রিয়তার চোখ দিয়ে বিনা দ্বিধায় অশ্রু গড়াচ্ছে। সে কাঁপা কাঁপা স্বরে বলে, কি বললে? আকাশ বেঁচে নেই? মিথ্যা বলছো তাই না? নিজেকে সামলাও প্রিয়তা। তোমাকে ভালো রাখতেই আকাশ সেদিন মেহেরকে নিয়ে অভিনয় করেছিল। আকাশও তোমার চট্টগ্রাম যাওয়ার পর মেহেরের বিয়ে ঠিক হয় নতুন আসা এক ডাক্তারের সাথে, যে কিনা মেহেরের জন্য ময়মনসিংহ ট্রান্সফার হয়। মেহেরের সাথে ওর পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়। তোমার চট্টগ্রাম যাওয়ার পর থেকে আকাশ নিজের শরীরের লক্ষণগুলো দেখতে থাকে। তারপর ময়মনসিংহ এসে টেস্ট করে। চট্টগ্রাম করলে যদি তুমি জেনে যাও এই ভয়ে, তারপর তো ওর ভয়টাই সত্য হয়। আকাশের ব্লাড ক্যান্সারের লাস্ট স্টেজে ছিল। ওর তো কোনো রক্তের সম্পর্কের কেউ নেই যে ওকে বোন মেরো দিবে, আর কেমো দিয়ে লাস্ট স্টেজে রিকভার করা পসিবল না, খুব রেয়ার। আর আকাশের অত টাকা ছিল না যে মাসে মাসে এত খরচ করে অনিশ্চয়তার মধ্যে থাকবে। আমাদেরকে বলার সময় মেহের সবটা শুনে ফেলে। আকাশ যেন কিভাবে কাঁদছিল। ও তোমাকে এত ভালোবাসে যে তোমাকে ছাড়া চলে যেতে হবে, এটা বলেই হৃদয় ও সাগরকে জড়িয়ে অনেক কান্না করছিল। ওর কারণে তুমি তোমার পরিবার ছেড়েছ। তখন তুমি যদি এসব জানতে, তুমি কখনোই তোমার পরিবারের কাছে যেতে না। আর তোমার জীবনটা নষ্ট না করার জন্য আকাশ মেহেরকে নিয়ে নাটকটা করেছিল। প্রিয়তা জোরে জোরে শ্বাস নিচ্ছে। রামসা ওর দিকে পানির বোতল এগিয়ে দেয়। প্রিয়তা পানি খায়। তারপর কি করবে ভেবে পাচ্ছে না। ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে তার। এদিক ওদিক তাকাচ্ছে নিজের ভেতরকে শান্ত করতে। কতটা ভুল বুঝেছিল সে আকাশকে, নিজের অনাগত বাচ্চাকেও হারালো। রামিসা প্রিয়তাকে সান্ত্বনা দিয়ে বলে, কন্ট্রোল প্রিয়তা। যেদিন তোমার মিসক্যারেজ হয় সেদিন আকাশ হসপিটালে অ্যাডমিট ছিল। ওর শরীর হুট করে অসুস্থ, রক্তবমি হয়েছিল। আমরা ওকে জানাইনি তোমার মিসক্যারেজের কথা। সে প্রতিদিন তোমার খোঁজ নিত। যেদিন তুমি নিখোঁজ সেদিন আমরা আকাশকে জানাই সবটা।
আকাশের সেদিন স্ত্রীর সন্তান হারানোর ব্যথা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। শরীর নিয়ে সে তোমাকে খুঁজে না পেয়ে তোমাদের বাড়িতেও 2 দিন পর খুঁজতে গেছিল। সেদিন তোমার ভাই আকাশের অবস্থা না জেনে ওকে 2টা ঘুষি পর্যন্ত মেরেছিল। তখন আমরা ওকে ধরি, কোথাও পাইনি তোমায়। প্রতিদিন সাগর দেখতো আকাশ কিভাবে রাতে কান্না করত। ওর শেষ সময়েও সে তোমাকে একবার দেখার জন্য হসপিটালের বেডে ছটফট করেছিল, কিন্তু অপূর্ণতা তার সঙ্গী। তো কিভাবে সে পূর্ণ হয়ে বিদায় নিবে? চলে যায় আকাশ না ফেরার দেশে। এদিন ছেলেটা নিজের শেষ সময় শূন্য হয়ে ফিরে গেল। প্রিয়তা এবার মাটিতে বসে চিৎকার করে কাঁদছে। রামেশ ওকে থামাতে পারছে না। প্রিয়তার চিৎকারে আশেপাশে কিছু মানুষ জড়ো হয়েছে। তারা প্রিয়তার কান্নার কারণ না জানলেও ব্যথিত। ওরা থামাতে পারে না। নিয়ন হৃদয়কে বলে, ভাই, আপনাকে বলছিলাম না একটা ঘুমের ইঞ্জেকশন আনতে, ওটা কই? এখনই প্রিয়তাকে দিতে হবে। হৃদয় জলদি করে রামেশার ব্যাগ থেকে ইঞ্জেকশন বের করে প্রিয়তার শরীরে পুশ করে দেয়। কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে নেতিয়ে পড়ে প্রিয়তা। নিয়ন প্রিয়তার কোলে করে নিয়ে গাড়ি পর্যন্ত নিয়ে যায়। তারপর গাড়ি করে রামেশাদের বাড়িতে যায়। 3 ঘন্টা পর জ্ঞান ফেরে। তারপর থেকেই থম মেরে বসে আছে। সবাই উৎকণ্ঠাতে আছে প্রিয়তার মানসিক অবস্থা নিয়ে। সবাই স্বস্তি দিয়ে প্রিয়তার স্বাভাবিক স্বরে বলে, আমি চট্টগ্রাম যাব। ওকে কবর কি চট্টগ্রামে দেওয়া হয়েছে? হ্যাঁ, ওর বাড়িতে দক্ষিণ দিকে যে কদম ফুল ও শিউলি ফুলের গাছ আছে সেখানে ওকে কবর দেওয়া হয়। ওর চাচার কবরটা তো এতিমখানার ভেতরে দিয়েছিল ওর চাচার মসজিদে, কিন্তু ওর কবরটা সেখানে দিতে বলেছিল যদি কোনো দিন তুমি আসো। এই কারণে মেয়েদের তো কবরস্থানে ঢোকা নিষিদ্ধ। তোমাকে ও শেষ দেখেনি আর না তুমি, তাই ও সেখানে দিতে বলেছিল। আর বাড়িটা তোমার নামে লিখে দিয়ে গেছে। তোমাকে দেওয়ার মতো আর কিছু ওর ছিল না, সব তো কেড়েই নিল। আমি যাব, আমার জন্য সে অপেক্ষা করছে। পরদিন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করে। সকাল সকাল ট্রেনে যাবে। জার্নি করা সম্ভব না এখন প্রিয়তার। রাত্রি ও নিয়নের সন্ধ্যাতে ফ্লাইট ছিল। রাত 9টার মধ্যে পৌঁছে যায় ওরা। সবার আগে প্রিয়তা আকাশের কবরের কাছে যায়। রাত্রির বেলা কবরের কাছে থাকা ঠিক না জেনেও প্রিয়তা সবাইকে বাড়িতে যেতে বলে নিজে বসে থাকে সেখানে। কবরের কাছে একটা মোম লাগিয়ে দিয়েছে হৃদয়। বাড়িতে ইলেকট্রিসিটি তো নেই। কাজের দোকান থেকে মোম নিয়ে এসেছে। প্রিয়তা আকাশের কবরের সামনে বসে চুপ করে এক দৃষ্টিতে নির্নিমেষ তাকিয়ে থাকে। তারপর নিজেই বলে, কি লাভ হলো বলো তো? তুমি তখন কিভাবে ভাবলে যে আমি তোমার থেকে আঘাত পেলে অন্য কাউকে নিয়ে জীবন সাজাবো? আমি তো তোমাকে ছাড়ার কারণ নিকৃষ্ট তো যেতেও চাই না। যতদিন ছিলে আমার ততদিন নিজেদের মাঝে বিলীন হয়ে থাকতে পারতাম। হয়তো আমাদের বেবিটাও থাকতো। তুমি তোমার অংশকে দেখে যেতে পারতে। এত ছলনা করেও আমি তোমাকে ঘৃণা করতে পারিনি। আমার মনে তোমার প্রতিচ্ছবি খুবই সরল। আমি ছাড়া তুমি নিঃসঙ্গ, তাও কেন আমার সাথে ছলনা করলে? পেরেছো আমাকে তুমিহীনা ভালো রাখতে? পারোনি তো। পাগল হয়ে মানসিক হাসপাতালে ছিলাম, সবটা তোমাকে চেয়ে। আর এখন আমি তোমার হয়েই থাকবো এখানে। আবারও নিস্তব্ধ। অনেকক্ষণ হাওয়াতে নিয়ন প্রিয়তাকে দেখতে এসেছিল। ভেবেছিল প্রিয়তা আবার কিছু হয়নি তো, কিন্তু এসে শুনতে পায়, আর এখন আমৃত্যু আমি তোমার হয়ে থাকবো এখানে। নিয়ন মাথা নুইয়ে হাসে। সে জানে প্রিয়তা তার কখনো হবে না, তাই সে আশা করাও ছেড়ে দিয়েছে। নিয়ন এসে প্রিয়তাকে ডেকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর প্রিয়তা চলে যায় ভিতরে। রামেশ্বর হৃদয় 3 দিন থেকে চলে যায়। ইফা, সাগর, মেহেরের স্বামীও এসেছিল প্রিয়তার কাছে। মেহের মাপ চায়। প্রিয়তা মাপ করে দেয়। হৃদয় আকাশের বাড়িতে বিদ্যুতের অবস্থা করে দেয়। প্রিয়তা এখানেই থাকবে। পাশে এতিমখানা থেকে বাচ্চা অ্যাডাপ্ট করবে কোনো নবজাতক এলে। আর এতিম বাচ্চারা তো আছেই, সবাইকে নিয়ে কেটে যাবে। প্রিয়তার মা, বাবা, ভাই, ভাবি এসেছিল, কিন্তু প্রিয়তা তাদের সাথে যাবে না। প্রিয়তা মেডিকেল রিপোর্ট চট্টগ্রাম মেডিকেলে দেখানো হয়। তারপর তারা ওকে আবারও পড়তে সুযোগ দেয়, তবে ইরেগুলার হিসাবে। 8 মাস পর রাত্রি ও নিয়নের বিয়ে। প্রিয়তা সেই জন্যই ঢাকায় গিয়েছে। রাত্রি অনেক খুশি। রাত্রির খুশি দেখে নিয়নও খুশি। তার বেস্ট ফ্রেন্ড তাকে ভালোবাসে। তা সে 6 মাস আগে থেকে আবারও চট্টগ্রাম যখন এসেছিল রাত্রিকে নিয়ে, তখন জানতে পারে প্রথম ভালোবাসা পায়নি বলে যে মানুষ তাকে এত বছর ধরে ভালোবাসে তাকে প্রেরণা উচিত না। নিয়ন সাই যায় রাত্রির ভালোবাসায়। কিছুক্ষণের মধ্যেই ওদের বিয়ে হয়ে যায়। প্রিয়তা ওদের জন্য নিজের হাতে বানানো বুটিকের পাঞ্জাবি ও শাড়ি গিফট করে। প্রিয়তা পড়াশোনার পাশাপাশি বুটিকের কাজ শিখেছে, না হলে চলবে কি করে? আকাশের জমানো টাকাতে কতদিনই বা চলবে? আকাশ তার জমানো সব টাকা প্রিয়তা নামে ট্রান্সফার করে গিয়েছে। বিয়ের পর্বের পর নিয়ন ও রাত্রি প্রিয়তার কাছে আসে। নিয়ন বলে, ধন্যবাদ তোমাকে আমাদের জীবনকে সাজিয়ে দেওয়ার জন্য। আমি তোমাকে ভালোবেসেছিলাম ঠিক, তবে রাত্রিকে ছাড়া নিজেকে কল্পনা করিনি।
তাই তো তোমার ব্যাপারে কিছু জানলে রাত্রিকে আমার লাগতো। আমাদের বন্ধুত্বের ভরসা বিশ্বাস জিনিসটা বেশি ছিল। ওকে আমি বন্ধুর নজরে দেখতাম, তবে ওকে জীবনসঙ্গিনী হিসেবে পেয়ে আমি সত্যি অনেক খুশি। ওর মতো করে আমার প্রতিটি পদক্ষেপে আমি আমার পরিবার ব্যতীত আর কাউকে পাইনি। শ্রোতা মুচকি আসে, তারপর ওদের থেকে বিদায় নিয়ে চলে যায়। চট্টগ্রাম আকাশের কবরের উপরে শিউলি ফুল পড়ে আছে। সময়টা শরৎকাল। খোলা আকাশের নিচে প্রিয়তা তার আকাশকে নিয়ে মধুর স্মৃতিচারণে ব্যস্ত। এক অমিল অরক্ষিত প্রণয় থাকুক অনুভবে।